নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। আমি হাবুলাল। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন দেউল পরিক্রমার আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম পূর্ব বর্ধমানের 7 দেউল। আসুন এই 7 দেউলের এক ঝলক আমরা দেখে নিই। 7 দেউল পশ্চিমবঙ্গের প্রাচীন একটি রেখা দেউল, যা স্থাপত্যের অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন। এর গঠন দীর্ঘ ও ঊর্ধ্বমুখী এবং বহির্বিভাগে প্রাচীন অলঙ্করণের ছাপ দেখা যায়। এটি আজও মোটামুটি অক্ষত অবস্থায় রয়েছে এবং বাংলার প্রাচীন মন্দির স্থাপত্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রামের আশেপাশে এরকম 7টি দেউল ছিল, যার জন্য গ্রামের নামটি 7 দেউল বলা হয়। কিন্তু আজ এই একটি মাত্রই দেউল অবশিষ্ট আছে, বাকি 6টি পুরো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তার কোনো অস্তিত্বই নেই। এই 7 দেউলের ভিডিও আপনারা যদি না দেখে থাকেন, অনুরোধ রইল আমার চ্যানেলে 7 দেউল এটা ওপেন করবেন, করে একটু দেখে দেবেন। আসুন আজকের গন্তব্যে আমরা কিভাবে যাব সেটা একটু জেনে নিই। দেখছেন, এটা দুর্গাপুর এক্সপ্রেস থেকে যারা পানাগ্রাম মানে কলকাতার দিক থেকে যারা আসবেন, তারা এসে এই 11 মাইল মোড়, 11 মাইল মোড় দেখুন, এই মোড়টি, এই যে ডান দিকের রাস্তাটি সোজা যে চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে গুসকরা। বাম দিকে একটু এগোলেই 11 মাইল বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা আবার বাঁদিক নেব, বাঁদিক নিয়ে চলে যাব বনকাঠির উদ্দেশ্যে, যেটা আমাদের আজকের গন্তব্যস্থল। গড় অরণ্যের মধ্য দিয়ে আমরা যাব, কিন্তু আকাশে প্রচণ্ড এখন মেঘ করে রয়েছে। জানি না আপনাদের এটা দেখাতে পারবো কিনা। তো চলুন দেখা যাক আমাদের পরবর্তী গন্তব্য। আমরা এসে পৌঁছলাম অজয় নদীর তীরে, গড় জঙ্গলের মাঝে এই ইছাই ঘোষের দেউল। পশ্চিমবঙ্গে দেউল বলতে সাধারণত এক ধরনের মন্দির স্থাপত্যকে বোঝায়, যার গর্ভগৃহের ওপর উঁচু ঊর্ধ্বমুখী রেখা শিখর মানে এই রেখ দেউল নির্মিত হয়। এই স্থাপত্য রীতি বিশেষত পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও সংলগ্ন এলাকার মধ্যযুগে পূর্বে বিকশিত হয়েছিল। অনেক দেউল ইটের তৈরি, আবার কিছু পাথরের তৈরি। চল যা। দ্বিতীয়, ইছাই ঘোষের দেউল। ইছাই ঘোষের দেউল পশ্চিম বর্ধমানের একটি সুপরিচিত ঐতিহাসিক স্থাপত্য। লোককথায় এটি বীর ইছাই ঘোষের সঙ্গে যুক্ত। দেউলটির বহির্ভাগে অলঙ্করণ ও স্থাপত্য বৈশিষ্ট্য বাংলার মধ্যযুগীয় মন্দির শিল্পের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এটি আজও দাঁড়িয়ে আছে এবং ঐতিহাসিক ও লোক সংস্কৃতির দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ।
পশ্চিমবঙ্গের দেউল স্থাপত্যকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। যেমন এখনও দাঁড়িয়ে থাকা যে সমস্ত দেউল, অর্থাৎ সাত দেউল, জটার দেউল, ইছাই ঘোষের দেউল ইত্যাদি, বাহুলারা সিদ্ধেশ্বরী মন্দির। আংশিক ধ্বংসপ্রাপ্ত যে দেউলগুলি সেগুলি হলো বান্দা দেউল, পাড়া দেউল। আর ধ্বংসপ্রাপ্ত যে দেউল, যেমন দেউলঘাটা, সোনাতপাল প্রভৃতি। এই দেউলগুলি শুধু ধর্মীয় স্থাপত্য নয়, এগুলি রাঢ় বাংলার রাজনৈতিক ইতিহাস, বণিক সমাজ, জৈন ও হিন্দু ধর্মীয় প্রভাব, স্থানীয় লোককথা এবং প্রাচীন শিল্পকলার জীবন্ত দলিল। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান অঞ্চলের দেউলগুলি বাংলার প্রাচীন স্থাপত্য ইতিহাস বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেউলের গর্ভগৃহে আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল কালো পাথরের শিব মূর্তি, যেটি আজও পূজিত হয়। দেখুন, অজয়ের তীরে এই সুন্দর গ্রামীণ পরিবেশে এই ইছাই ঘোষের দেউল। দেখুন, উই ঢিবি দেখা যাচ্ছে। আমরা যে উই পোকা দেখি, সেই উই পোকা ওখানে বাসা করেছে এবং মাটি তুলে কি সুন্দর অপরূপ একটা দৃশ্য তৈরি হয়েছে। সামনেই বিশাল বট গাছ, সাহাবেলা গ্রামীণ পরিবেশটা কি সুন্দর। আকাশটাও এখন একটুখানি হয়েছে, পরিষ্কার হয়েছে, দেখা যায়। কিন্তু এবার একটা টি ব্রেক নিতেই হবে। সামনেই চায়ের দোকান দেখা যাচ্ছে, ওখানে আমরা একটু চা খাবো, খেয়ে আবার পরবর্তী পর্যায়ের শুরু করব।
ইছাই ঘোষের দেউল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গৌরাঙ্গপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ইটের তৈরি দেউল। এটি বাংলার প্রাচীন রেখা দেউল, স্থাপত্যশৈলীর অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন এবং মধ্যযুগীয় বাংলার ইতিহাসের একটি মূল্যবান স্মারক। লোককথা অনুসারে এই দেউলটি একাদশ শতাব্দীর প্রভাবশালী সামন্তরাজ ইছাই ঘোষ নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন শক্তির উপাসক এবং দেবী শ্যামরূপা বা চণ্ডীর ভক্ত। তবে ইতিহাসবিদদের মতে বর্তমান দেউলটির নির্মাণের সময় সেটি সম্ভবত একাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। এর সঙ্গে ইছাই ঘোষের নাম লোক ঐতিহ্যের মাধ্যমে জড়িয়ে গেছে। ইছাই ঘোষ ছিলেন ঢেকুরগড় অঞ্চলের একজন শক্তিশালী শাসক। তার সঙ্গে লাউ সেনের সংঘর্ষের কাহিনী বাংলা ধর্মমঙ্গল কাব্যে বিখ্যাত, যদিও এই কাহিনীর অনেক অংশেই কিংবদন্তি নির্ভর, তবু এটি বাংলা লোকসাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এই দেউলটির উচ্চতা প্রায় 23 থেকে 25 মিটার। এটি সম্পূর্ণ পোড়া ইট দিয়ে নির্মিত এবং এর গায়ে সূক্ষ্ম অলঙ্করণ ও খোদাই মধ্যযুগীয় বাংলার শিল্পকলার পরিচয় বহন করে। বর্তমানে এটি ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা সংরক্ষিত স্মৃতিস্তম্ভ। আজ ইছাই ঘোষের দেউল ইতিহাসপ্রেমী, গবেষক, স্থাপত্যবিদ, আলোকচিত্রী এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ। বিশেষ করে শীতকালে এখানে বহু দর্শনার্থীর সমাগম হয়। ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে কর্ণসেন ও ইছাই ঘোষের মধ্যে সরাসরি যুদ্ধের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। এই কাহিনী মূলত বাংলা ধর্মমঙ্গল কাব্য ও লোককথার অংশ। লোককাহিনী অনুসারে রাঢ় বাংলার শক্তিশালী সামন্তরাজ ইছাই ঘোষ এবং সেন বংশের রাজা কর্ণসেনের মধ্যে রাজনৈতিক আধিপত্য ও ক্ষমতা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। কর্ণসেনের মৃত্যুর পর তার পুত্র লাউ সেন পিতার অপমান ও রাজ্য পুনরুদ্ধারের লক্ষ্যে
ইছাই ঘোষের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। দীর্ঘ এবং ভয়ঙ্কর যুদ্ধে শেষ পর্যন্ত লাউ সেন বিজয়ী হন এবং ইছাই ঘোষ নিহত হন বলে ধর্মঙ্গ কাব্যে এটা বর্ণিত রয়েছে। এই কাহিনী বাংলার লোকসাহিত্য ও মঙ্গল কাব্যের গুরুত্বপূর্ণ অংশ হলেও একে সম্পূর্ণ ঐতিহাসিক ঘটনা হিসাবে প্রতিষ্ঠিত করার মতন যথেষ্ট প্রামাণ্য ঐতিহাসিক প্রমাণ নেই। দেউল পর্বের আমার এই দ্বিতীয় প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। মন্দির কম্পাউন্ডের বাইরে এই প্রাঙ্গণে 3টে বিশাল মাটির উনুন দেখতে পাওয়া যাচ্ছে। পালা পার্বণ বা কোনো উৎসবে এগুলো ব্যবহার করা হয়। ভক্তদের আগমন হয়, তাদের ভোগের রান্না তৈরির জন্য এই উনুনগুলি ব্যবহার করা হয়। বর্তমানে এটা অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। আবার পালা পার্বণ এলে তখন এটাকে আবার মেরামত করে আবার তখন রান্নাবান্না হবে বা ভোগ রান্না হবে। এবার আমাদের ফেরার পালা, ফিরে যাব আমরা। আকাশ আপাতত মেঘলাই হয়ে রয়েছে, বৃষ্টি সেরকম নেই। প্রসঙ্গ তো আপনাদের যেটা বলি আর কি, আমরা যখন ওই 11 মাইল থেকে এই ইছাই ঘোষের দেউল আসছিলাম তখন খুবই বৃষ্টি পেয়েছিলাম, যার জন্য আপনাদের রাস্তার দৃশ্যটা দেখাতে পারিনি। তা আশা করছি যাবার সময় আপনাদের এই রাস্তার দৃশ্যটা আর কি, মানে 11 মাইল অবধি আপনারা যাবো আর কি, সেই দৃশ্যটা কিছুটা দেখাতে পারবো। তবে মেঘলা আকাশ তো অত সুন্দর হয়তো ফটোটা নাও হতে পারে, তবু চলুন দেখা যাক।